हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल डिफेंस प्रैक्टिस क्लास चैनल तरफ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন যোগ্য এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা এখনো পর্যন্ত 1 থেকে 150 পর্যন্ত ক্লাস দেখোনি আমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি এর, তারা অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে, কারণ এগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? 4টি অপশন রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। অপশন সি কারেক্ট অ্যান্সার। সাহিত্যের সর্বোচ্চ সম্মান মানা হয় এই জ্ঞানপীঠ পুরস্কার, এবং এই পুরস্কারের সূচনা এবং শুরু হয়েছিল 1961 সালে। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এছাড়াও তোমরা মনে রাখবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম। ওকে, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নামের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে জি শঙ্কর করুপ। জি শঙ্কর করুপ হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম। এর পাশাপাশি এই পুরস্কারে কত মূল্য দেওয়া হয়? মূল্যের কথা যদি বলা হয়, যে অর্থ দেওয়া হয় বর্তমানে দেওয়া হচ্ছে 11 লক্ষ টাকা দেওয়া হয়, এবং একটি সরস্বতীর যে প্রতিমা তা প্রদান করা হয় এই পুরস্কারে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি আকবরের সমসাময়িক ছিলেন। অপশন সি কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে তুলসীদাসকেই কি বলা হতো? গোস্বামী তুলসীদাস নামেও অভিহিত করা হতো। খুবই গুরুত্বপূর্ণ, তাকে কি বলা হতো? গোস্বামী তুলসীদাস নামেও অভিহিত করা হতো। তো তার সাথে সাথে আরো কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তিনি রামচরিতমানস রচনা করেন, যা হিন্দু ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ নামে পরিচিত। তার জন্মের কথা যদি বলা হয়, তুলসীদাস উত্তরপ্রদেশ রাজ্যে জন্মগ্রহণ করেন 1511 খ্রিস্টাব্দে। ওকে, এবং এখানে কি বলা হয়েছে? আকবরের কথা বলা হয়েছে। তিনি আকবরের সমসাময়িক ছিলেন, এবং আকবরের মধ্যে সরাসরি সম্পর্ক নিয়ে কোনো মতভেদ রয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এখানে 3 নম্বর প্রশ্ন। ভারতের বর্তমানে মোট কয়টি হাইকোর্ট বা উচ্চ আদালত রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 25টি রয়েছে বর্তমানে হাইকোর্টের সংখ্যা। এবং তোমরা মনে রাখবে 214 নম্বর আর্টিকেলে বলা রয়েছে প্রতিটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। আর্টিকেল 214তে উল্লেখ রয়েছে। এছাড়াও আরেকটি আর্টিকেল মনে রাখবে, আর্টিকেল 231 কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 2 বা ততোধিক রাজ্যের বা একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকবে। ওকে, এর পাশাপাশি সর্বশেষ যে হাইকোর্টের কথা যদি বলা হয়, 25তম হাইকোর্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে শেষ 25তম হাইকোর্ট, যা সর্বশেষ হাইকোর্ট, এবং এটি প্রতিষ্ঠা হয় 1 জানুয়ারি 2019 সালে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। কোন বিল অর্থ বিল হবে কিনা, অর্থাৎ মানি বিল হবে কিনা, সে সম্পর্কে কে সিদ্ধান্ত নেন? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লোকসভার স্পিকার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে অর্থ বিল সংক্রান্ত যে ধারণা, সেটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে অর্থাৎ আর্টিকেলের কথা যদি বলা হয় 110-এ উল্লেখ রয়েছে মানি বিলের কথা। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই পাস করা যায়।
অর্থ বিল কোথায় পাস করা যায়? লোকসভাতেই পাস করা যায়, তোমরা মনে রাখবে। এছাড়াও তোমরা মনে রাখবে অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ক্ষমতা নেই, রাজ্যসভার এখানে কোনো ক্ষমতা নেই অর্থ বিলের ক্ষেত্রে, মানি বিলের ক্ষেত্রে। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাহাদুর শাহ জাফর দ্বিতীয়। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ছিলেন শেষ মুঘল সম্রাট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার কথা যদি বলা হয়, মুঘল সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে বাবর। বাবর প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? বাবর প্রতিষ্ঠা করেছিলেন, তোমরা মনে রাখবে, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধে বাবর প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সাম্রাজ্য। এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে, বাবর পানিপথের প্রথম যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? ইব্রাহিম লোদিকে। ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। এর পাশাপাশি শেষ মুঘল সাম্রাজ্যের কথা যদি বলা হয়, মুঘল শাসকের কথা কে ছিলেন? সেখানে হয়ে যাবে, এই তো বললাম, বাহাদুর শাহ দ্বিতীয়। তার শাসনকালের কথা যদি বলা হয়, তার 1837 থেকে 1857 পর্যন্ত হচ্ছে তার শাসনকাল। এর পাশাপাশি 1857 খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে 1857তে কি হয়েছিল? 1857তে হয়েছিল সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ হয়েছিল এই সময়, এবং তোমরা মনে রাখবে এই সিপাহী বিদ্রোহকে সমর্থন করেছিল বাহাদুর শাহ দ্বিতীয়। সে কারণেই তাকে ব্রিটিশরা কোথায় পাঠিয়েছিল? রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিল, মায়ানমারের রেঙ্গুনে শেষে তাকে পাঠিয়ে দিয়েছিল এই সিপাহী বিদ্রোহকে সাপোর্ট করার জন্য। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, তামাকের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার বিশ্বের প্রথম দেশ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ভুটান। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, ভুটান। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে? ভুটান 2004 সালে তামাকের বিক্রি বা প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছিল, এবং এটি ভুটানের ধূমপান নিয়ন্ত্রণ আইন দ্বারা নিয়ন্ত্রিত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভুটান থেকে তোমাদের পরীক্ষাতে আসতে পারে জিএনএইচ, যাকে কি বলা হয়? গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। এর ধারণাতে জাতীয় নীতি হিসাবে গ্রহণ করেছে ভুটান। এর পাশাপাশি ভারতের কথা যদি বলা হয়, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তামাক পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তামাক পাওয়া যায়? নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আগের ভিডিওতে আমি তোমাদেরকে করিয়েছিলাম সবচেয়ে বেশি তামাক উৎপাদন রাজ্য কোনটি ভারতের। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রতি বছর কবে জাতীয় ভোটার দিবস অর্থাৎ ন্যাশনাল ভোটার ডে হিসাবে পালন করা হয়? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 25শে জানুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে কি কারণে পালন করা হয়? 1950 সালের 25শে জানুয়ারি। 1950 সালের 25শে জানুয়ারি ভারতের যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়, এবং এই দিনটিকে চিহ্নিত করার জন্য 2011 সাল থেকে জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। তোমরা মনে রাখবে 2011 থেকে এই দিনটিকে ভোটার ডে হিসাবে পালন করা হয়, এবং 1950 সালের 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। এখান থেকে আরেকটি প্রশ্ন আছে, অবশ্যই তোমরা নোট করে রাখবে। প্রথম নির্বাচন কমিশনার, ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি? মনে রাখবে সুকুমার সেন। সুকুমার সেন হলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার। নেক্সট প্রশ্ন দেখো, এখানে ভারত সরকারের সংবিধান প্রধান কে হন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাষ্ট্রপতি। রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে ভারতের হেড অফ দ্য প্রধান, অর্থাৎ ভারতের সাংবিধানিক প্রধান। এর পাশাপাশি তোমরা মনে রাখবে রাষ্ট্রপতি হচ্ছে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতি, সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স। অপশন সি কারেক্ট অ্যান্সার। এবং প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, তিনি হচ্ছে সরকারের প্রধান, হেড অফ দ্য গভর্নমেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন,
কোন সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজ যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়েছে। ওকে, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়েছে 42তম সংবিধান সংশোধন 1976 সালে। ক্লিয়ার? এছাড়াও তোমরা মনে রাখবে কোন কমিটির দ্বারা, তোমাদের কমিটির কথা যদি বলা হয়, কোন কমিটির দ্বারা এটি সংশোধন করা হয়েছে? স্বর্ণ সিং কমিটি। মনে রাখবে এটি হচ্ছে স্বর্ণ সিং কমিটি। ক্লিয়ার? এছাড়াও তোমরা মনে রাখবে সংবিধানের যে অংশ অর্থাৎ 51 এতে যুক্ত করা হয়েছে একে মৌলিক কর্তব্যকে, এবং প্রথমে তোমরা মনে রাখবে 10টি ছিল মৌলিক কর্তব্য এবং পরে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11টি করা হয়েছে। তোমরা মনে রাখবে মৌলিক কর্তব্য করা হয়েছে 11টি। বর্তমানে হচ্ছে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, লবণ আইন ভাঙার জন্য মহাত্মা গান্ধী কোন আন্দোলন শুরু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, আইন অমান্য আন্দোলন। অপশন সি কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে 1930 সালে ডান্ডি মার্চ, 1930 সালের যে ডান্ডি মার্চ বা যে লবণ সত্যাগ্রহের মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়, এবং এই আন্দোলন অর্থাৎ আইন অমান্য আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল যে লবণের উপর যে কর অর্থাৎ ট্যাক্স বা মনোপলি যে নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, আইনে আকবরী গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আবুল ফজল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আইনে আকবরী হলো মুঘল সম্রাট আকবরের প্রশাসন ও সাম্রাজ্যের নীতির উপর একটি বিস্তারিত দলিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এটি মূলত আকবরনামা নামক একটি আকবরের রাজত্বের যে ইতিহাস তার 3য় খণ্ডে, 3rd খণ্ডে উল্লেখ রয়েছে। ওকে, এবং তোমরা মনে রাখবে আবুল ফজল কে ছিলেন? আকবরের দরবারের নবরত্ন। নবরত্নের মধ্যে 6 নম্বর রত্ন হলো আবুল ফজল। ওকে, নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1942 খ্রিস্টাব্দে এই আন্দোলন শুরু করেছিল, যা আগস্ট মাসে শুরু হয়েছিল বলে আগস্ট আন্দোলন নামেও পরিচিত। অপশন সি কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এখানে মহাত্মা গান্ধী একটি স্লোগান দিয়েছিল। ওকে, সেই স্লোগানটির কি নাম? সেই স্লোগানটির নাম হচ্ছে ডু অর ডাই, অর্থাৎ করব অথবা মর্ম, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্স অব ইন্ডিয়া লীগ যা 1928 সালে গঠিত হয়েছিল তার সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীনিবাস আয়েঙ্গার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর। তো গঠনের কারণ কি ছিল এই লীগটি? তো তোমরা মনে রাখবে এটি নেহেরু রিপোর্ট এ দেওয়া হয়, যেটি ডোমিনিয়ন স্ট্যাটাসের পরিবর্তে অর্থাৎ যেটি পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি জানানোর জন্য এটি গঠিত হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট ফর ইন্ডিয়া লীগ। এবং এই লীগের জন্য গুরুত্বপূর্ণ সদস্যরা কে কে ছিলেন? তো তোমরা মনে রাখবে পণ্ডিত জে এন নেহেরু, জওহরলাল নেহেরু ছিলেন, এবং কে ছিলেন? সুভাষচন্দ্র বসু ছিলেন। ওকে, নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন। এবং শ্রীনিবাস আয়েঙ্গারের কথা যদি বলা হয়, তিনি 1926 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। 1926-এ হয়েছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, কুষ্ঠরোগ এর জীবাণু কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে হ্যানসেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এর পাশাপাশি তোমরা মনে রাখবে হ্যানসেনের কথা। তার কুষ্ঠরোগ অনেক সময় হ্যানসেন রোগ নামেও পরিচিত। অনেক সময় এই রোগটি কি নামে পরিচিত? হ্যানসেন রোগ নামেও পরিচিত। এবং কুষ্ঠরোগ জীবাণুর নামের কথা যদি বলা হয়, এটি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়ার লেপ্টি। এর যে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টি হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম, খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি 1873 সালে এটি নরওয়ের বিজ্ঞানী হ্যানসেন এটি আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের জনক বা উৎস কোন বেদকে বলা হয়? 4টি বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো সঙ্গীতের জনক বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সামবেদকে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে সাম অর্থাৎ গান, এই বেদের বেশিরভাগ মন্ত্রই গানের সুরে গাওয়া হয়েছে। অপশন সি কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে যে শাস্ত্রীয় সঙ্গীতের যে মূল উৎস, সেখানে সা, রে, গা, মা, পাধা, নিসা, এই ধারণাটি সবই হচ্ছে সামবেদের থেকে নেওয়া। এবং ভারতে তোমরা নিশ্চয়ই জানো 4টি বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কর্তৃক বিশ্ব যে ঐতিহ্যবাহী স্থান অর্থাৎ ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইট হিসাবে ঘোষিত যে ধোলাভিরা যেটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ধোলাভিরা এটি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার একটি প্রধান শহর। খুবই গুরুত্বপূর্ণ, সিন্ধু বা হরপ্পা সভ্যতার একটি প্রধান নগর হচ্ছে, শহর হচ্ছে ধোলাভিরা। খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি ইউনেস্কোতে 2021 সালে এটি স্থান পেয়েছে। এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে কচ্ছে রনের কাছে অবস্থিত, কচ্ছে রনে দ্বীপে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, কল্পসূত্র নামক গ্রন্থটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভদ্রবাহু। এবং তোমরা মনে রাখবে ভদ্রবাহু তিনি ছিলেন দিগম্বর জৈন ছিলেন, একজন জৈন সম্প্রদায়ের প্রধান নেতা। এবং মহাবীরের মৃত্যুর পর তিনি জৈন ধর্মকে দক্ষিণে নিয়ে যান বলে মনে করা হয়। ওকে, দক্ষিণে নিয়ে যান বলে মনে করা হয়। এর পাশাপাশি কল্পসূত্র সম্বন্ধে আমরা কিছু পয়েন্ট জেনে নেব, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। কল্পসূত্র হলো একটি জৈন যে ধর্মের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি হচ্ছে একটি গ্রন্থ, জৈন গ্রন্থ, যেখানে তীর্থঙ্করদের জীবনী অর্থাৎ শিক্ষামূলক কাহিনী বর্ণিত রয়েছে। অর্থাৎ মহাবীরের জীবন কাহিনী বা তীর্থঙ্করদের জীবন কাহিনী বর্ণিত রয়েছে এই কল্পসূত্রতে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীত সম্মেলন কার শাসনকালে অনুষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অজাতশত্রুর সময়কালে। অপশন ডি রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল। রাজগৃহে অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতে। এবং তার পাশাপাশি মনে রাখবে সেই সময় অর্থাৎ এই সঙ্গীতে বুদ্ধের যে মহাপরিনির্মাণের যে অব্যবহিত হওয়ার পর অর্থাৎ মহাপরিনির্মাণের পর 413 খ্রিস্টপূর্বাব্দে এটি অনুষ্ঠিত হয়েছিল। এবং এর উদ্দেশ্য কি ছিল? প্রথম বৌদ্ধ সঙ্গীতের এর উদ্দেশ্য ছিল বুদ্ধের যে শিক্ষা অর্থাৎ সুত্ত পিটক রয়েছে, একটি হচ্ছে সুত্ত পিটক, আরেকটি হচ্ছে বিনয় পিটক, এগুলি সংকলন করা হলো এর মূল উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কার শাসনকালে নির্মিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কুমারগুপ্ত। রাইট অ্যান্সার হয়ে যাবে কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত বংশের রাজা প্রথম কুমারগুপ্তের শাসনকালে নির্মিত হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্রাচীন যে নালন্দা বিশ্ববিদ্যালয় এর গুরুত্বের কথা যদি বলা হয়, বিখ্যাত কেন্দ্র ছিল একটি, এবং এটি বিশ্বের প্রথম আবাসিক একটি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এবং এর ধ্বংসের কথা যদি বলা হয়, এই ধ্বংস 12 শতকে
12 শতকে এটি তুর্কি আক্রমণকারী বখতিয়ার খিলজি এটি ধ্বংস করেছিল। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে, বখতিয়ার খিলজি এটি ধ্বংস করেছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে এবং নির্মাণ করেছিল এটি কুমারগুপ্ত। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, মহাভারতের ফার্সি ভাষায় অনুবাদের নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি রজমনামা। অপশন সি রজমনামা। মুঘল সম্রাট আকবরের নির্দেশে মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রজমনামার যে অর্থ, এর অর্থের কথা যদি বলা হয়, কোনো কোনো জায়গায় দিয়ে দেয়, এর অর্থ হচ্ছে যুদ্ধের গ্রন্থ, যুদ্ধের গ্রন্থ বা ইতিহাসের গ্রন্থ। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 21 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যা 1878 সালে পাস হয়, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড লিটন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিটন। এবং তোমরা মনে রাখবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি? এই আইনটি দেশের ভাষার যে সংবাদপত্রগুলি তার স্বাধীনতা খর্ব করা বা স্বাধীনতার বিরুদ্ধে যদি কথা বলে, তখন তাকে সমালোচনামূলকভাবে লেখা প্রকাশ, যে লেখা বন্ধ করা ছিল মূল এর কাজ এই অ্যাক্টের। ওকে, এবং এটি বাতিল করার কথা যদি বলা হয়, এই আইনটি লর্ড লিটনের পর আসা ভারতীয় লর্ড রিপন এই অ্যাক্টটি বাতিল করে। ওকে, ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে বাতিল করে যদি বলা হয়, তখন হয়ে যাবে লর্ড রিপন, এবং কে এটি পাস করে, তখন হয়ে যাবে লর্ড লিটন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনাপতি সুপ্রিমো কমান্ডার কে হন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে ভারতীয় সৈন্য, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান হলেন রাষ্ট্রপতি, সুপ্রিমো কমান্ডার। সংবিধানের এটি কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটি আর্টিকেল 53(2) রয়েছে, তোমরা মনে রাখবে। এবং সমস্ত সামরিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে, তোমরা মনে রাখবে। এবং এর মোট রাষ্ট্রপতি যদি প্রতীকী প্রধান হয়, তিনি 3 বাহিনীর চিফ অফ স্টাফ। ওকে, নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, রাতকানা রোগ অর্থাৎ নাইট ব্লাইন্ডনেস কোন ভিটামিনের অভাবজনিত কারণে হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ। ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে রাতকানা রোগ হয় বা চোখের ক্ষতি হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এর উৎসের কথা যদি বলা হয়, কিসে বেশি পাওয়া যায়? গাজরে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন এ। তাছাড়াও আলুতে পাওয়া যায় ভিটামিন এ, দুধে পাওয়া যায় ভিটামিন এ, ডিমতে পাওয়া যায়, সবজিতে পাওয়া যায় ভিটামিন, এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের একটি জনপ্রিয় উৎসব? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব হচ্ছে পোঙ্গল। পোঙ্গল হচ্ছে একটি ফসল তোলার বা ফসল কাটার উৎসব। এটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এটি পালিত হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি মনে রাখবে সূর্যদেব এবং গবাদি পশুর প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করতে 4 দিন ধরে এই উৎসব পালন করা হয়। এবং কেরলের কথা যদি বলা হয়, কেরলে কোন উৎসব পালন করা হয়? ওনাম উৎসব পালন করা হয় কেরল রাজ্যে। অন্ধ্রপ্রদেশের কথা যদি বলা হয়, উগাদি উৎসব পালন করা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পর সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। 1939 সালে ত্রিপুরা অধিবেশনে গান্ধীজির যে মনোনীত প্রার্থী পট্টভূমি সীতারামনকে পরাজিত করে তিনি কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করে তিনি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই 1939 সালের 3রা মে তোমরা মনে রাখবে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতীয় পুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা কবে হয়েছিল?
রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য 1945 সালের 24শে অক্টোবর জাতীয় পুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল। এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, এটি হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, নিউ ইয়র্ক শহরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং প্রত্যেক বছর জাতীয় সংঘ দিবস হিসাবে পালন করা হয় 24শে অক্টোবর দিনটিকে। তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, পিপলিঘাট গিরিপথ ভারতের কোন পর্বতমালায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে আরাবল্লী পর্বতমালা, আরাবল্লী রেঞ্জ। এটি কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। এবং প্রাচীনতম পর্বতমালার কথা যদি বলা হয়, আরাবল্লী হচ্ছে প্রাচীনতম পর্বতমালা। এবং এর সর্বোচ্চ শৃঙ্গের কথা যদি বলা হয়, গুরু শিখর হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধ বা বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে তেহরি বাঁধ পরিকল্পনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তেহরি বাঁধ এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত যদি বলা হয়, ভাগীরথী নদীর উপর অবস্থিত তেহরি বাঁধ পরিকল্পনাটি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ কোনটি? ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ হচ্ছে ভাকড়া নাঙ্গাল বাঁধ। ভাকড়া নাঙ্গাল বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত? এটি সতলেজ নদীর উপর অবস্থিত। ওকে, ভারতের দ্বিতীয় উচ্চতম বাঁধ। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় AMUর প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্যার সৈয়দ আহমেদ খান। তো তোমরা মনে রাখবে প্রতিষ্ঠা হয়েছিল এটি 1875 সালে। স্যার সৈয়দ আহমেদ খান প্রথমে এটি প্রতিষ্ঠা করেছিলেন, যা 1920 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিত। 1920 সালে এটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নামে পরিচিত। এর আগে এর নাম কি ছিল? এর আগে নাম ছিল মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে পরিচিত ছিল। মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় BHUর প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাইট অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত মদন মোহন মালব্য। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে 1916 সালে পণ্ডিত মদন মোহন মালব্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অপশন সি কারেক্ট অ্যান্সার। এবং মদন মোহন মালব্য যে উপাধিটি পান তোমাদের পরীক্ষাতে আসে, মহামান্য নামে পরিচিত। মহামান্য নামে কে পরিচিত? মদন মোহন মালব্য পরিচিত। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর। আজকে তোমরা কত স্কোর করলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রথমত, তামাক। ওকে, ভারতের তামাক উৎপাদনের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আসে, মশলা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান করেছে? আরেকটি নিচে কমেন্ট করে জানাও, সোনা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? এই তিনটি প্রশ্নের এই সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই দুইটি রইল তোমাদের হোমওয়ার্ক। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।